হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং এভরিবডি। আজকে আমি আলোচনা করব ইংলিশ পেডাগোগি পার্ট 3। এখানে ইংলিশ পেডাগোগি পার্ট 3। তো তোমরা যারা পার্ট 1 এবং পার্ট 2 দেখোনি তারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে বা ভিডিওর প্লেলিস্টে লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা প্রত্যেকটা ভিডিও দেখে নাও। কারণ প্রত্যেকটা প্রশ্ন এমসিকিউ আমি তোমাদের কনসেপ্টকে ক্লিয়ার করে দিচ্ছি, যাতে কিন্তু তোমরা পরীক্ষায় প্রশ্নগুলো কমন পাও। তো আজকে আমাদের পার্ট 3 হবে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো, কারণ তোমাদের পেশেন্স তোমাদেরকে সাকসেসের দিকে নিয়ে যাবে। তো যারা এখনও পর্যন্ত চ্যানেলে নতুন হয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করো। আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবে না। চলো, ফার্স্ট কোশ্চেন দেখো। তাহলে প্রথম প্রশ্ন দেখো কি বলা হয়েছে, হোম ল্যাঙ্গুয়েজ ইজ ড্যাশ ইন এ ন্যাচারাল ওয়ে। মানে কি দেখো বলছে, হোম ল্যাঙ্গুয়েজ বলতে কোনটাকে বোঝায়? আমাদের মাতৃভাষাকে বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজকে বোঝা গেল। তাহলে হোম ল্যাঙ্গুয়েজ ইজ ড্যাশ ইন এ ন্যাচারাল ওয়ে, এটার বাংলা মানে বলছে আমরা আমাদের মাতৃভাষা বা হোম ল্যাঙ্গুয়েজ কিসের মাধ্যমে শিখি। দেখো, প্রমোটেড, কেউ প্রমোট করলো তার মাধ্যমে। অপশান বি বলছে অ্যাকোয়ার্ড কথার অর্থ হচ্ছে কি অর্জন করা, আত্মীকরণ করা। অপশান সি বলছে লার্ন, শেখা। অপশান ডি বলছে টট, কাউকে শিক্ষা দেওয়ার মাধ্যমে। তাহলে বারবার আমি একটা কথাই বলে আসছি যে ল্যাঙ্গুয়েজ এবং কি করি আমরা, ল্যাঙ্গুয়েজকে আমরা সবসময় কী করি, অ্যাকুইজিশন করি। কোন ল্যাঙ্গুয়েজকে? যেটা আমাদের মাদার টাং, অর্থাৎ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। তাহলে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা মাদার টাংকে আমরা কী করি, সবসময় অ্যাকোয়ার্ড করি বা আত্মীকরণ করি। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে? অপশান নাম্বার এ। অপশান নাম্বার এ আমাদের এখানে কারেক্ট আনসার। ক্লিয়ার প্রত্যেকের? নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ট্রু হুইল টিচিং দ্য লার্নার্স ইন দেয়ার মাদার টাং অ্যাট প্রাইমারি লেভেল। কি বলছে দেখো, বাংলাতে বলে দিই। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ট্রু, নিচের কোনটি সঠিক নয়। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ট্রু, নিচের কোনটি সঠিক নয়। হুইল, যখন। টিচিং দ্য লার্নার, যখন শিক্ষার্থীদেরকে শিক্ষা দেওয়া হয়। ইন দেয়ার মাদার টাং, তাদের মাতৃভাষাতে। অ্যাট প্রাইমারি লেভেল, এখানে বলতে চাইছে নিচের কোনটি সঠিক নয়। একটা প্রাথমিক স্কুলে বা প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদেরকে মাতৃভাষায় শিক্ষা দিলে, অর্থাৎ এখানে তিনটে সঠিক হবে, একটা ভুল হবে, সেই ভুলটাকে আমাকে আইডেন্টিফাই করতে হবে। দেখো কি বলছে, ইট হেল্প চিলড্রেন ইন লার্নিং অ্যাট ন্যাচারাল এনভায়রনমেন্ট। যদি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে তাদের মাতৃভাষায় শিক্ষা দাও, তাহলে তাদেরকে যে শিক্ষাটা দিচ্ছ সেটা তাদের কাছে কি হবে, একদম ন্যাচারাল মনে হবে, অর্থাৎ যেটা আমরা প্রকৃতি থেকে শিখছি। যেমন দেখো, আমরা বাংলা ভাষায় কথা বলি, আমরা কি কারোর কাছে শিখেছি বা আমাদের এই শিখতে কি কারোর কাছে বিরক্ত লেগেছে? লাগেনি, কারণ আমরা এটা পরিবেশ থেকে শিখছি, ন্যাচারালি শিখছি। ঠিক তেমনি প্রাথমিক বিদ্যালয়ে কোনো শিক্ষার্থীকে যদি মাতৃভাষায় শিক্ষা দেওয়া হয়, তাহলে সেটা তার কাছে ন্যাচারাল মনে হবে, অর্থাৎ প্রাকৃতিক মনে হবে, একদম খাঁটি মনে হবে। অপশন বি বলছে ইট ডেভেলপ সেলফ কনফিডেন্স ইন দ্য চাইল্ড। এটি কি করবে, শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে। দেখো, তোমাকে যদি আমি একটা ইংলিশ পেডাগোগি বাদ দিয়ে যদি ইভিএস পেডাগোগি ইংলিশে দিই, দেখবে তুমি পারবে কোশ্চেনে, কিন্তু ইংরেজির জন্য কিন্তু পারবে না, তুমি হীনমন্যতে ভোগ করবে যে আমার দ্বারা কিছু হবে না। কিন্তু আমি যদি ওই কোশ্চেনটা বাংলায় ট্রান্সলেট করে দিই, তাহলে কিন্তু তুমি অনায়াসেই পারবে। কারণ কি, তোমার মধ্যে একটা সেলফ কনফিডেন্স দেখা দিচ্ছে, কারণ তুমি তোমার মাতৃভাষাতে কমফোর্টেবল ফিল করো, অর্থাৎ মাতৃভাষা কী করে, আমাদের সেলফ কনফিডেন্সকে বাড়িয়ে তোলে। অপশন সি বলছে ইট মেক লার্নিং ইজি। এটি কি করে, আমাদের শিক্ষাকে আরও বেশি সহজ করে তোলে। একদম সঠিক। আমাদের মাতৃভাষা কি বাংলা, যদি কোনো টপিক যদি আমরা বাংলা ভাষায় পাই, আমাদের পড়তে ভালো লাগে, তাহলে কি করে, আমাদের পড়াটাকে বা আমাদের লেসনটাকে আরও ইজি করে তোলে। অপশানটি বলছে ইট ইজ হেল্পফুল ইন দ্য ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট অফ দ্য চাইল্ড। মাতৃভাষা কি করে, শিশুর বৌদ্ধিক ক্ষমতাকে বৃদ্ধি করে। থোড়ি বৌদ্ধিক ক্ষমতাকে বৃদ্ধি করে। মাতৃভাষায় শিক্ষা না দিলে কি শিশুর বৌদ্ধিক ক্ষমতা বৃদ্ধি পাবে না? অবশ্যই বৃদ্ধি পাবে। তাহলে বৌদ্ধিক ক্ষমতার ওপরে মাতৃভাষার প্রভাব আছে, কিন্তু বাকি যে তিনটে অপশান রয়েছে তার মতন গুরুত্বপূর্ণ নয়। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে? অপশান নাম্বার ডি। অপশান নাম্বার ডি হবে আমাদের এখানে কারেক্ট আনসার। ক্লিয়ার প্রত্যেকের? নেক্সট 3 নম্বর কোশ্চেন দেখো, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং লে ইমফাসিস অন। কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের শর্টকাট ফর্মুলা দেখো, এটা কিন্তু পরীক্ষা জিজ্ঞেস করে কি কি। সি, ভালো করে দেখো, একটু ওয়েট করো। সিএলটি, ঠিক আছে, ফুল ফর্ম জিজ্ঞেস করে পরীক্ষায়। সিএলটির ফুল ফর্ম কি, পরীক্ষায় বারবার জিজ্ঞেস করে। সিএলটির ফুল ফর্ম কি, কমিউনিকেটিভ এটার ফুল ফর্ম হবে কি, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। ঠিক আছে, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, যেটাকে আমরা শর্টকাটে বলি কি, সিএলটি। ক্লিয়ার প্রত্যেকের? এটা পরীক্ষায় জিজ্ঞাসা করে, বলে দিলাম। তাহলে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ে কোনটির ওপর গুরুত্ব দেওয়া হয়? প্রশ্নই দেখো উত্তর বলেছে। কমিউনিকেট মানে কি? কমিউনিকেট মানে নিজের ভাব প্রকাশ করা,
অর্থাৎ অন্যের ভাব আমার ভাব কি করা, একে অপরের সঙ্গে প্রকাশ করা। তাহলে এখানে কি, যখন আমি তোমার সঙ্গে কথা বলবো বা আমি আমার নিজের মনের ভাব যখন আমার বন্ধুর সঙ্গে শেয়ার করব, তখন কি আমি গ্রামারের দিকে ফোকাস করি, আমি গ্রামার অনুযায়ী কথা বলি? কখনোই বলি না। কখন ভার্ব, কখন ক্রিয়া, কখন অ্যাডজেক্টিভ ব্যবহার করবো, আমরা কি এটা খেয়াল করি না? আমাদের মনের ভাবকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে চাই। তাহলে এখানে গ্রামাটিক্যাল কম্পিটেন্সি হবে না। অপশন বি বলছে ল্যাঙ্গুয়েজ ইউজ, একদম সঠিক। আমাদের ভাষার ব্যবহারটাই মেন, কারণ আমি আমার মনের ভাব প্রকাশ করার জন্য ভাষার ব্যবহারটাই ব্যবহার করি। কারণ এখানে যেটা গুরুত্বপূর্ণ সেটা কি, আমাদের কমিউনিকেশন করা, এখানে গ্রামারের উপর ফোকাস করা নয়। অপশন সি বলছে ফ্রম। ফ্রম মানে কি, গ্রামাটিক্যাল কারেক্টনেস, অর্থাৎ সাবজেক্টের পরে ভার্ব বসবে, ভার্বের পরে অবজেক্ট বসবে, এটা যে মানে ক্রম অনুযায়ী সাজাচ্ছি, এটা কি বলবো আমরা, কি ফ্রম বলবো। আর অপশানটি বলছে রাইটিং, রাইটিং মানে লেখা, এটাও নয়। তাহলে কী হবে, আমাদের যে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের মধ্যে যেটা আমরা এমফাসিস করবো সেটা হচ্ছে কি গ্রামাটিক্যাল কম্পিটেন্সি, কখনোই নয়। অপশান বি হবে আমাদের কারেক্ট আনসার, ল্যাঙ্গুয়েজ ইউজ। এখানে আমাদের সঠিক আনসার কি, অপশান নাম্বার বি, ল্যাঙ্গুয়েজ ইউজ। ক্লিয়ার প্রত্যেকের? অপশান বি। নেক্সট কোশ্চেন দেখো, এখানে কি বলা হয়েছে, রিয়া, রিয়া এ টিচার অফ ক্লাস 2, রিয়া ক্লাস 2 এর একজন মানে টিচার, ইজ প্রেজেন্টিং ল্যাঙ্গুয়েজ আইটেম ইন হার ইনস্ট্রাকশন অ্যান্ড দ্য লার্নার্স আর ডুইং এক্স্যাক্টলি অ্যাজ সি ইজ টেলিং দেম টু ডু, হোয়াট ইজ দ্য প্র্যাকটিসিং? তিনি এখানে কি প্র্যাকটিসিং করছেন? এখানে বলছে রিয়া হচ্ছে ক্লাস 2 এর একজন শিক্ষিকা, তিনি কোনো একটা টপিক পড়াচ্ছেন এবং সেটি তিনি তার ফিজিক্যাল অ্যাক্টিভিটির মাধ্যমে দেখাচ্ছেন এবং শিক্ষার্থীদেরকে তিনি সেটি কপি করতে বলছেন। এর মাধ্যমে তিনি কি প্র্যাকটিস করাচ্ছেন, বোঝা গেল? সাপোজ ধরো টুইঙ্কেল টুইঙ্কেল লিটিল স্কাই, এটি শিক্ষিকা পড়াচ্ছে বাচ্চাদের, ঠিক আছে? তখন শিক্ষিকা কী করছে, নেচে নেচে বিভিন্ন অঙ্গিভঙ্গির মাধ্যমে পড়াচ্ছে এবং শিক্ষিকা বললো যে তোমরা এইভাবেই পড়ো। তাহলে এটাকে আমরা কি বলবো, টোটাল ফিজিক্যাল রেসপন্স। অপশন বি বলছে ডাইরেক্ট মেথড, অপশন সি বলছে অডিও লিঙ্গুয়াল মেথড, অপশন ডি বলছে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ মেথড। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে, অপশন নাম্বার এ, টোটাল ফিজিক্যাল রেসপন্স। মানে কি, সে শিক্ষিকা কী করছে, নেচে গেয়ে দেখাচ্ছে, অর্থাৎ তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি রয়েছে। তাহলে এটাকে বলবো আমরা টোটাল ফিজিক্যাল রেসপন্স। ক্লিয়ার প্রত্যেকে? টোটাল ফিজিক্যাল রেসপন্স, অপশন নাম্বার এ। তাহলে বাকি অপশনগুলো দেখে নাও। ডাইরেক্ট মেথড, ডাইরেক্ট মেথড বলতে কি বোঝায়? ডাইরেক্ট মেথড বলতে টার্গেট ল্যাঙ্গুয়েজ, টার্গেট ল্যাঙ্গুয়েজ যদি আমাদের ইংলিশ হয়, তাহলে এই ডাইরেক্ট মেথডে কী করবো, আমরা সরাসরি ইংলিশে কথা বলবো। একটা শ্রেণীকক্ষে শিক্ষক মহাশয় কি সবসময় ইংলিশে কথা বলেন? কখনোই বলেন না, তিনি বাংলা ইংলিশ সব কিছু মিশে মিশে কথা বলেন। কিন্তু যখন আমরা ডাইরেক্ট মেথডে কোনো কিছু শিখবো, আমরা যে টপিকটা যে ভাষাটা শিখবো সেই ভাষাতেই আমরা কথা বলবো, কখনো সেই ভাষা ছাড়া আমরা অন্য ভাষায় কথা বলবো না। যদি আমি ইংলিশ ক্লাস নিতে যাই, তাহলে শিক্ষক মহাশয় ঘরে প্রবেশ করা থেকে শিক্ষার্থীদের বসতে বলা থেকে বের হয়ে যাওয়া পর্যন্ত সমস্ত কিছু ইংরেজিতেই বলবে। এটাকে বলছি আমরা ডাইরেক্ট মেথড। অপশন সি বলছে অডিও লিঙ্গুয়াল মেথড। অডিও লিঙ্গুয়াল মেথড বলতে কি বোঝায়, যখন শিক্ষার্থীকে কোনো অডিওর মাধ্যমে কি করা, ভাষা শিক্ষা দেওয়া হবে, যেমন টেপ রেকর্ডার, অডিও বোর্ড, এগুলো এর মাধ্যমে যখন আমাদেরকে শিক্ষার্থীদেরকে ভাষা শিক্ষা দেবো, সেটা হবে অডিও লিঙ্গুয়াল মেথড। আর কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ মেথড বলতে কী বোঝায়, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ মেথড বলতে বোঝায় একটা শিক্ষার্থী যখন মনের ভাব অন্যজনের সঙ্গে প্রকাশ করবে, যেখানে শুধুমাত্র ভাষার ব্যবহারটাই গুরুত্বপূর্ণ, সেটা কি বলবো আমরা, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে, অপশন এ, টোটাল ফিজিক্যাল রেসপন্স। পাঁচ নম্বর কোশ্চেন দেখো, হোয়েল টিচিং ল্যাঙ্গুয়েজ টু লার্নার্স এ টিচার শুড টিচ। বলছে যখন একজন শিক্ষক মহাশয় তার শিক্ষার্থীদেরকে ভাষা শিক্ষা দেবেন, তিনি তখন কি করবেন? অপশন বলছে বাই গিভিং ইনস্ট্রাকশন, শুধুমাত্র শিক্ষার্থীদেরকে নির্দেশ দেবেন যে এটা তুমি এইভাবে করো, ওটা এইভাবে করো, আঙুল নাড়িয়ে নাড়িয়ে নির্দেশ দেবে, এটা কখনোই নয়। অপশন বি বলছে থ্রো ইমিটেশন, শিক্ষক মহাশয় বলবেন যে আমি এই কথাটি বললাম, তোমরা এটা অনুকরণ করো, কপি করো, এটা কখনোই বলবেন না। অপশন সি বলছেন ইন আইসোলেশন, আইসোলেশন কথার অর্থ হচ্ছে আলাদা আলাদা, অর্থাৎ একটা শিক্ষার্থীকে অন্য একটা শিক্ষার্থীর থেকে আলাদা করবে, তারপরে তাদেরকে শিক্ষা দেবে, এটাও কখনই করবে না। অপশন ডি বলছে ইন অ্যান ইন্টিগ্রেটেড ম্যানার, ইন অ্যান ইন্টিগ্রেটেড ম্যানার কথার অর্থ হচ্ছে কি একটা আরেকটার সঙ্গে সম্পর্কিতভাবে শেখাবেন, অর্থাৎ একটা টপিক আর একটা টপিকের সঙ্গে সমন্বয় সাধন করবেন এবং তার মাধ্যমে তিনি কি করবেন, ভাষা শিক্ষা দেবেন। যেমন ভাষা শিক্ষা যে সমস্ত পদ্ধতিগুলো রয়েছে, শিখন, কথন, পঠন, লিখন, যখন ভাষা শিক্ষা দেবেন প্রত্যেকটা জিনিসের সঙ্গে আলাদা আলাদা করে শেখাবেন না, তিনি শিখনের সঙ্গে কথন, কথনের সঙ্গে পঠন, পঠনের সঙ্গে লিখন, একে অপরের সঙ্গে যাতে সম্পর্ক বজায় থাকে সেইভাবেই তিনি শেখাবেন। অর্থাৎ অপশন ডি এখানে আমাদের কারেক্ট আনসার। সঠিক আনসার কী হবে, অপশন নাম্বার ডি। ক্লিয়ার প্রত্যেকের?
নেক্সট কোশ্চেন বলা হয়েছে ইয়ান ইনোটেশন ইন্টোনেশন মে নট বি ড্যাশ এ টোন। ইন্টোনেশন বলতে কি বোঝায়? এখানে দেখো একটা শব্দ, সুন্দর শব্দ লেখা হয়েছে, যেটাকে বলছি আমরা কি ইন্টোনেশন। ইন্টোনেশন জিনিসটা কি দেখো, ইন্টোনেশন কথাটি অর্থ হচ্ছে কি স্বরের ওঠানামা। আমি ধরো কোনো সময় চিৎকার করে কথা বলছি, আবার অনেক সময় মানে সুন্দর করে নরম সুরে কথা বলছি। যখন একজন শিক্ষক মশাই দেখবে গল্প বলে, গল্পের সময় একদম যখন মানে উঁচু আওয়াজে কথা বললে ভালো লাগবে, তখন উঁচু আওয়াজে কথা বলছে। আবার যখন ধরো খুবই আস্তে করে কথা বলছে, তো তখন শুনতে আরও ভালো লাগছে, গাম্ভীর্য দিয়ে কথা বলছে। তাহলে এই যে জিনিসটা, আমাদের যে স্বর, আমাদের যে ভলিউম কথার, সেটা কি হচ্ছে মাঝে মধ্যে আমরা ওঠা নামা করছি, যাতে শিক্ষার্থীদের কাছে জিনিসটা আরও বেশি আনন্দদায়ক মনে হয়। তাহলে এটার মধ্যে কোনটি পড়ে না? স্লাইডিং। স্লাইডিং মানে কি? স্লাইডিং কথার অর্থ হচ্ছে দেখো রাইজিং এবং ফলিং। রাইজিং এবং ফলিং, রাইজিং মানে কি আমি উঁচু স্বরে কথা বলি, এই তুমি যাও, এই, এখান থেকে আমি জোর দিয়ে কথা বলছি, তুমি যাও, আস্তে করে কথা বলছি। তাহলে এই যে ওঠা এবং নামা, এটাকে বলছি আমরা কি ফলিং। রাইজিং মানে ওপরে ওঠা, ফলিং মানে নিচে নামা। আর লাউড, লাউডটা এখানে আসবে না, কারণ লাউডটা ইন্টোনেশনের কোনো পার্ট নয়। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে? অপশান নাম্বার ডি, লাউড। ক্লিয়ার? তাহলে ইন্টোনেশনটা কি? ইন্টোনেশনটা হচ্ছে স্বরের ওঠানামা বা স্বরের আপ ডাউন। ঠিক আছে, তারপর নেক্সট কোশ্চেন দেখো। 7 নম্বর কোশ্চেনে বলা হয়েছে ফাংশনাল গ্রামার স্ট্যান্ড ফর ইউজিং অথবা টিচিং গ্রামার ইন থ্রো। তাহলে ফাংশনাল গ্রামার, ফাংশনাল গ্রামার আমরা কিসের মাধ্যমে শিক্ষার্থীদেরকে শিক্ষা দেব? তোমাদেরকে একটা কথা বলি, ইংরেজি পেডাগোগি মানে ইভিএসের পেডাগোগি, ইভিএসের পেডাগোগি মানেই বাংলার পেডাগোগি। অর্থাৎ পেডাগোগি মানেই কি প্রত্যেকটা সাবজেক্টের জন্য একই রকম। তো ভালো করে পড়ো, দেখবে সমস্ত কিছু তোমরা পারবে। তাহলে ফাংশনাল গ্রামার স্ট্যান্ড ফর ইউজিং, ফাংশনাল গ্রামার আমরা কিসের মাধ্যমে শিক্ষার্থীদেরকে শিক্ষা দেব? অপশানগুলো দেখো, এক্সপ্লেনেশন অফ লিটারেরি কন্টেন্ট, অর্থাৎ শিক্ষার্থীদেরকে আমরা গ্রামার শিক্ষা দেবো কিসের মাধ্যমে? শুধুমাত্র সাহিত্যের মাধ্যমে। অপশন বি বলছে কনটেক্সট, কনটেক্সট মানে বিষয়বস্তুর সঙ্গে। অপশন সি বলছে আইসোলেশন, অপশন ডি বলছে প্যারাইজিং। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে? কনটেক্সট। কনটেক্সট বলতে কী বোঝায়? কনটেক্সট বলতে বোঝায় পাঠ্য বিষয়বস্তু যেগুলো রয়েছে আমাদের বাস্তবের সঙ্গে সম্পর্কিত রেখে, অর্থাৎ কি কনটেক্সটের মধ্যে সমস্ত কিছু। কনটেক্সট কথার অর্থ হচ্ছে একটা ভাস্ট বিষয়, একটা সমগ্র বিষয়, এর মধ্যে বাস্তব, পুঁথিগত জ্ঞান, বই, কবিতা, এই সাহিত্য সব কিছু ইনক্লুড রয়েছে। তাই এখানে আমাদের সঠিক আনসার কী হবে? কনটেক্সট। ঠিক আছে, তাহলে আমরা শিক্ষার্থীদেরকে গ্রামার শিক্ষা দেবো কিসের মাধ্যমে? কনটেক্সটের মাধ্যমে। ক্লিয়ার প্রত্যেকের? নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে এ টিচার আস্কস দ্য লার্নার টু থিঙ্ক অফ আইডিয়া কুইকলি অ্যাবাউট দ্য টপিক। কি বলছে দেখো ভালো করে কোশ্চেনটা। এখানে বলছে এ টিচার আস্কস দ্য লার্নার, একজন শিক্ষক মহাশয় তার শিক্ষার্থীদেরকে বলল টু থিঙ্ক আইডিয়া কুইকলি অ্যাবাউট দ্য টপিক, দ্রুতভাবে খুবই তাড়াতাড়ি এই টপিকটার উপর তোমরা চিন্তা ভাবনা করো। দেখো কি বলছে, সেভ ওয়াটার, জল সংরক্ষণ করো, অ্যান্ড অলসো আস্ক দেম টু নোট ডাউন দেয়ার আইডিয়া বিফোর রাইটিং দ্য আর্টিকেল অন সেভ ওয়াটার সি ইজ ফোকাস অন। অর্থাৎ একজন শিক্ষক মহাশয় শিক্ষার্থীদেরকে বললেন আমি একটা টপিক দিচ্ছি, সেই টপিকের উপরে তোমরা দ্রুত চিন্তা ভাবনা করো এবং তোমরা খাতায় লিখে রাখো। এই যে দ্রুত চিন্তা করতে বলা কোনো একটা টপিকের ওপরে, এই টপিকটাকে আমরা কি বলবো? ব্রেন স্টর্মিং, অ্যাসেসমেন্ট, চেকলিস্ট, ড্রিল। এখানে আমাদের সঠিক আনসার কী হবে? ব্রেন স্টর্মিং। কী বলা হয়? ব্রেন স্টর্মিং। তাহলে ব্রেন স্টর্মিং মানে কি? ব্রেন স্টর্মিং মানে কোনো একজন শিক্ষার্থীর মধ্যে হঠাৎ করে কোনো কিছু বলা এবং সেই বলা থেকে তার ধারণা তৈরি করা, অর্থাৎ শিক্ষার্থীর মধ্যে ক্রিয়েটিভিটি তৈরি করা, অর্থাৎ বাস্তব পরিস্থিতিতে শিক্ষার্থী কীভাবে নিজেকে প্রিপেয়ার করছে সেটা দেখা হচ্ছে কি ব্রেন স্টর্মিং। এই ব্রেন স্টর্মিং কথাটি প্রথম কে ব্যবহার করেছেন? পরীক্ষায় আসতে পারে যে ব্রেন স্টর্মিং কথাটি প্রথম তোমাদের কে ব্যবহার করেছেন? কি হবে? এফ ওয়াসবর্ন। মাথায় থাকবে, এফ ওয়াসবর্ন, ওয়াসবর্ন। আমি লিখে দিচ্ছি দেখো, এফ এফ ওয়াসবর্ন, ও এস বি ও আর এন। ঠিক আছে, এফ ওয়াসবর্ন। তাহলে এফ ওয়াসবর্ন কিন্তু ব্রেন স্টর্মিং কথাটি প্রথম ব্যবহার করেছেন। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চিন, তোমাদেরকে বলে দিলাম। নেক্সট 9 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ফর্ম অফ লিটারেচার, নিচের কোনটি লিটারেচার বা সাহিত্যের একটি পার্ট নয়? ওয়ান অ্যাক্ট প্লে। ওয়ান অ্যাক্ট প্লে মানে কি? সাহিত্য মানে কি? সাহিত্য মানে হচ্ছে সাহিত্যের মধ্যে কী থাকবে? বিভিন্ন নাটকের সংলাপ থাকবে, অবশ্যই একদম কারেক্ট। অপশান বি বলছে ডিকশনারি। ডিকশনারি মানে কি? ডিকশনারি মানে শব্দ ভাণ্ডার। একটা সাহিত্য কি শব্দ ভাণ্ডার? কখনই না। অপশান সি বলছে মেমোরিয়ার। মেমোরিয়ার মানে কি? আমাদের কোনো একটা ঘটনা ঘটেছে আমার একটা জীবনে, সেই জীবনটা কি, সেই জীবনের যে ঘটনাটি আমাদের স্মৃতি হয়ে থাকে, সেই স্মৃতিটা আমি পরবর্তীকালে কী করলাম? সাহিত্য রূপে প্রকাশ করলাম, সেটাও হবে আনসার। কারণ মেমোরিয়ার কথার অর্থ হচ্ছে আমাদের
মানে কি আমাদের কি হচ্ছে আমাদের স্মৃতিচরণ, স্মৃতির মানে আমাদের কোনো একটা ঘটনা স্মৃতিতে রয়েছে সেটা প্রকাশ করা, অবশ্যই ঠিক। আর ট্রাভেলগ কথার অর্থ হচ্ছে আমি ধরো কোথাও ঘুরতে গেলাম, আমি কোনো একটা জায়গায় ঘুরতে গেলাম, তার যে এক্সপিরিয়েন্স যে অভিজ্ঞতা সেটা আমি সাহিত্য আকারে প্রকাশ করলাম, সেটা হবে। কিন্তু অপশন নাম্বার বি ডিকশনারি, এটা হবে না, কারণ এটা হচ্ছে শব্দ ভাণ্ডার, ঠিক আছে। অপশন নাম্বার বি এখানে আমাদের কারেক্ট আনসার। 10 নম্বর কোশ্চেনে বলছে দেখো, অ্যাসেসমেন্ট বলতে কি বোঝায়, অর্থাৎ মূল্যায়ন বলতে কি বোঝায়? জাজমেন্টাল, প্রোডাক্ট ওরিয়েন্টেড, প্রসেস ওরিয়েন্টেড। অপশন ডি বলছে বোথ প্রসেস এবং প্রোডাক্ট ওরিয়েন্টেড। এখানে আমাদের সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার ডি। তাহলে অ্যাসেসমেন্ট কি? অ্যাসেসমেন্ট হচ্ছে দুই প্রকার। অ্যাসেসমেন্ট কয় প্রকার? দুই প্রকার। একটাকে বলি ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, একটা বলে সাবমেটিভ অ্যাসেসমেন্ট। ফর্মেটিভ অ্যাসেসমেন্টটা কি? ফর্মেটিভ অ্যাসেসমেন্ট হচ্ছে কি প্রসেস, অর্থাৎ কি চলছে, অর্থাৎ সাপোজ ধরো আমি ক্লাসে কোনো একটা টপিক পড়াচ্ছি, সাপোজ ধরো আজকে আমি ক্লাসে পড়াচ্ছি ল্যাঙ্গুয়েজ এবং অ্যাকুইজিশন। পড়াতে পড়াতে শিক্ষার্থীদেরকে জিজ্ঞাসা করলাম বলো তো ল্যাঙ্গুয়েজ বলতে কী বোঝায়, অ্যাকুইজিশন বলতে কী বোঝায়, অর্থাৎ একটা প্রসেস, অনগোয়িং প্রসেসের মধ্যে যখন আমরা অ্যাসেসমেন্ট করবো সেটাকে বলবো আমরা কি? ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। আর সাবমেটিভ অ্যাসেসমেন্টটা কোনটা? যখন বছরের শেষে বা হাফ ইয়ারলি আমরা শিক্ষার্থীর সমগ্র জ্ঞান বিচার করব, সেটাকে বলবো আমরা সাবমেটিভ অ্যাসেসমেন্ট। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে? বোথ প্রসেস এবং প্রোডাক্ট। তাহলে সাবমেটিভ অ্যাসেসমেন্ট কি? সাবমেটিভ অ্যাসেসমেন্ট হচ্ছে প্রোডাক্ট ওরিয়েন্টেড, ঠিক আছে, মাথায় রাখবে। সাবমেটিভ অ্যাসেসমেন্ট হচ্ছে প্রোডাক্ট ওরিয়েন্টেড, আর ফর্মেটিভ অ্যাসেসমেন্ট হচ্ছে কি? প্রসেস ওরিয়েন্টেড। ক্লিয়ার প্রত্যেকের? অপশন ডি এখানে আমাদের কারেক্ট আনসার। 11 নম্বর কোশ্চেনে বলা হয়েছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ফর্মেটিভ অ্যাসেসমেন্ট? নিচের কোনটি ফর্মেটিভ অ্যাসেসমেন্টের পার্ট নয়? দেখো, টার্ম ইন্ড অ্যাসেসমেন্ট। টার্ম ইন্ড অ্যাসেসমেন্ট মানে কোনো একটা সেশন শেষ হওয়ার পরে, এটা হতে পারে 6 ইয়ার, মানে কি সেমিস্টার হতে পারে 6 বছর অন্তর, হতে পারে যেটা আমরা হাফ ইয়ারলি বলি, আর অ্যানুয়ালি অর্থাৎ অ্যানুয়াল পরীক্ষার পরে। এটা কি বলছি আমরা? টার্ম ইন্ড অ্যাসেসমেন্ট। এটা কি? এটা কার পার্ট? এটা হচ্ছে সাবমেটিভ অ্যাসেসমেন্টের পার্ট। কার পার্ট? সাবমেটিভ অ্যাসেসমেন্টের পার্ট হচ্ছে টার্ম ইন্ড অ্যাসেসমেন্ট। অপশন বি বলছে অ্যানেকডোটাল। অ্যানেকডোটাল বলতে কী বোঝায়, বা অ্যানেকডোটাল বলতে কী বোঝায়? অ্যানেকডোটাল বলতে বোঝায় একটা ক্লাসরুমে বা প্রতিদিন ক্লাসরুমে শিক্ষার্থীরা কী কী করছে, কী কী দক্ষতা তাদের বাড়ছে বা কী কী অ্যাক্টিভিটি করছে, সেগুলো পয়েন্ট আকারে খাতায় লিখে রাখা, এগুলো ছোট্ট বা সংক্ষিপ্ত আকারে লিখে রাখা। অপশন সি বলছে পোর্টফোলিও। পোর্টফোলিওটা কি? পোর্টফোলিও বলতে বোঝায় শিক্ষার্থীর ভালো লাগা মন্দ লাগা, তার আদার্স কো কারিকুলাম সমস্ত কিছু ডেটা একদম ডিটেলসে লিখে রাখা, সেটাকে বলছে পোর্টফোলিও। তাহলে অ্যানেকডোটাল এবং পোর্টফোলিওর মধ্যে কোনটি সব থেকে ভালো? সেটা হচ্ছে কি পোর্টফোলিও, ঠিক আছে। পরীক্ষা অপশন থাকলে পোর্টফোলিও আনসার করবে। অপশন ডি বলছে ওরাল টেস্টিং, বা মৌখিক কোনো কিছু জিজ্ঞাসা করা, যেটা আমরা ক্লাসরুমে করে থাকি। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার এ, টার্ম ইন অ্যাসেসমেন্ট। আর বাকিগুলো কিন্তু কি? বাকিগুলো হচ্ছে ফর্মেটিভ অ্যাসেসমেন্টের পার্ট। ক্লিয়ার প্রত্যেকের? আজকে আমাদের লাস্ট কোশ্চেন দেখো, এ টিচার আস্কস দ্য স্টুডেন্ট টু অ্যাসেস দেয়ার হচ্ছে কি ক্লাসমেট ডিউরিং এ ডেবেট কম্পিটিশন ইন দ্য ক্লাস, দিস মেথড অফ অ্যাসেসমেন্ট ইজ। মানে একটা ক্লাসরুমে একটা কি চলছে? ডেবিট চলছে। ডেবিট মানে কি? তর্ক বিতর্ক বা ডিবেট বলা যেটা হয়, ডিবেট চলছে, সেটাকে বিতর্ক সভা। সেখানে শিক্ষক মহাশয় বললেন যে তোমরাই তোমাদের বন্ধুদেরকে কি করো? জাজ করো। এখানে শিক্ষক মহাশয় কোন দক্ষতাটি বাড়াতে চাইছেন? অপশনগুলো দেখো, ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্ট, আলাদা আলাদা অ্যাসেসমেন্ট কখনই নয়। পির অ্যাসেসমেন্ট বা পিয়ার অ্যাসেসমেন্ট মানে কি? গ্রুপ অ্যাসেসমেন্ট বা দলের অ্যাসেসমেন্ট। সেলফ অ্যাসেসমেন্ট কখনই হবে না। আর গ্রুপ অ্যাসেসমেন্ট, আমাদের সাইকোলজিতে গ্রুপ অ্যাসেসমেন্ট কথাটি হয় না, আমাদের সাইকোলজিতে সবসময় পিয়ার অ্যাসেসমেন্ট কথাটি হয়। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার বি, পিয়ার অ্যাসেসমেন্ট। ক্লিয়ার প্রত্যেকের? অপশন নাম্বার বি। তাহলে এই ছিল আজকে টোটাল 12টা প্রশ্ন। এরপরে নেক্সট পার্টে আমি আরও কোশ্চেন আলোচনা করব। তো কোশ্চেনগুলো একটু ভালো করে দেখো, দেখবে অনেক কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে এবং তোমরা পরীক্ষায় অনার্সে কিন্তু আনসার করতে পারছো। ওকে, পিডিএফগুলো অবশ্যই আমরা টেলিগ্রামে দিয়ে দেবো। টেলিগ্রামে যারা জয়েন হতে পারছো না তারা টেলিগ্রামটি ওপেন করো। ওপেন করার পরে সার্চ বাটনে গিয়ে লিখো WB এক্সাম গাইড। WB এক্সাম গাইড কথাটি লিখো, দেখবে তোমাদের টেলিগ্রামের WB এক্সাম গাইডের যে অফিসিয়াল পেজ রয়েছে বা চ্যানেল রয়েছে সেটা চলে আসবে। তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং দেখবে তোমরা সমস্ত পিডিএফ এখানে বিনামূল্যে পেয়ে যাচ্ছ। থ্যাংক ইউ।